আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টার যাদের কেমিস্ট্রি আছে, তো তাদের আজকে আমরা কেমিস্ট্রির দশম অধ্যায়ে তড়িৎ রসায়ন নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই অধ্যায় থেকে তোমাদের আমি সুপার সাজেশন দেব। এখান থেকে যে তোমাদের অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো হয়ে থাকে সেই প্রশ্নগুলো আমি তোমাদের আগে দাগাই দেবো। দেন আমরা যে ইম্পর্টেন্ট তোমাদের রচনামূলক এবং সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে, যে প্রমাণগুলো আছে, সেগুলো আমরা করাই দেবো। হ্যাঁ, যাদের এই বইটা তাদের সিরিয়ালগুলো কিন্তু মিলবে। আমি 1 নাম্বার থেকে বলতেছি। 1 নাম্বারে আছে তড়িৎ বিশ্লেষ্য কি, দেন 2 নম্বরে আছে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, তারপর 3 নম্বর আছে তড়িৎদ্বার কি, এবং 4 নম্বরে আছে অ্যানোড কাকে বলে, 5 নম্বরে ক্যাথোড কাকে বলে, 6 নম্বর আছে ক্যাটায়ন কি, 7 নম্বর আছে অ্যানায়ন কি। এই তোমাদের পড়াশোনা এগুলো নিয়েই, এই যেগুলো আমি তোমাদের অতি সীমিত বললাম এগুলোই সংক্ষিপ্ততে দেখো, ঘোরায় পেছায় একটু বিশ্লেষণ করতে বলবে। যেমন তড়িৎ বিশ্লেষণ বলতে কি বোঝায়, এই যে আমরা অতি সীমিত একটু আগেই দেখলাম, এটা কি বোঝায়, এটা একটু বিস্তারিত তোমাদের। এই যে এখানে চিত্রটা দেখেছো, এটা তোমাদের একটু বিস্তারিত দেখাইতে হবে চিত্র দিয়ে। তো এটা মূলত তোমাদের এখানে কিন্তু দেওয়া আছে সংক্ষিপ্ততে, মাঝে মাঝে কিন্তু এটা রচনাতেও দিয়ে থাকে, বুঝছো? আচ্ছা, তো আর সংক্ষিপ্ত থেকে কি বলবা, তড়িৎদ্বার বলতে কি বোঝায় এটা একটু বিস্তারিত লেখো। আচ্ছা, তারপর আরেকটা প্রশ্ন পড়তে পারো, সেটা হচ্ছে গ্যালভানাইজিং এর গুরুত্ব লেখো। এটা দাগায় নাও। আচ্ছা, তারপর রচনামূলক থেকে পড়বো হচ্ছে তড়িৎ প্রলেপন কি, তড়িৎ প্রলেপন প্রক্রিয়া বর্ণনা করো, একটা রচনা। আর একটা পড়তে পারো হচ্ছে ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের সূত্রগুলো বর্ণনা ও গাণিতিক ব্যাখ্যা দাও। এই কয়েকটা প্রশ্ন। তাহলে দেখো তো মোটে কয়টা, অতি সংক্ষিপ্ত থেকে 3 থেকে 4টা, সংক্ষিপ্ত থেকে 2 থেকে 3টা, রচনাতে 2টা, তাহলে মোটে কয়টা হলো, কয়েকটা খালি। তো এই কয়েকটা পড়লেই কিন্তু এই অধ্যায় থেকে 100% তোমরা কমন পাবা এবার আর কি। আগের বার যদিও দেয় নাই, কিন্তু এবার তোমরা 100% কমন পাবা যদি আমাদের ক্লাসটা দেখো এবং আমার যেগুলো দাগাই দিলাম এগুলো দাগাই নিয়ে যদি একটু ফলো করো। আচ্ছা, আর মূলত তোমাদের সমস্যা হয় এই রচনার, যেটা রচনার হচ্ছে তড়িৎ প্রলেপন আর হচ্ছে ফ্যারাডের তড়িৎ কি আছে বিশ্লেষণ, এই দুটাতে অনেকেরই প্রবলেম হয়। আর সংক্ষিপ্ততে তড়িৎ বিশ্লেষণ বলতে কি বোঝায়, এই 3টা জিনিস দেখলেই এই অধ্যায়টা সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এগুলো তোমাদের ভাইয়া বোঝাই দিবে, তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখো এবং সবাই একটু শেয়ার করো, রেসপন্স করো। যদি হ্যান্ড নোটসটা দরকার হয় অবশ্যই টাইটেলে লিখে দেওয়া আছে যে কাজগুলো তোমাদের করতে হবে, সেই কাজগুলো করো, তাহলে হ্যান্ড নোটসটাও পেয়ে যাবা এবং আমাদের যে ফুল বইটার যে পিডিএফটা আছে এই পিডিএফটাও কিন্তু পেয়ে যাবা যদি ওই কাজগুলো করো আর কি, করে আমাকে যদি মেসেজ দাও। আচ্ছা, আজকের ক্লাসে উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। আমরা আজকে কেমিস্ট্রি দশম অধ্যায়ের তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। সকলে আমরা মনোযোগ সহকারে ক্লাসটা করি। চ্যাপ্টারটির নাম হচ্ছে তড়িৎ রসায়ন, অর্থাৎ এখানে তড়িৎ রসায়নের ক্ষেত্রে তড়িৎ কি কাজে লাগে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। মার্কারটা করে ফেলুন। তো অধ্যায়ের শুরুতে আছে প্রথমে তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ তড়িৎ বিশ্লেষক। তড়িৎ বিশ্লেষক কি, এটা সংজ্ঞাটা অনেক ইম্পর্টেন্ট। এই সংজ্ঞাটা আসে যে তড়িৎ বিশ্লেষক কি। আমরা তড়িৎ বিশ্লেষণের সংজ্ঞাটা পড়ব। যেসব যৌগ বিগলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় ধনাত্মক ও ঋণাত্মক আয়ন দ্বারা তড়িৎ পরিবহন করে তাদের তড়িৎ বিশ্লেষক পদার্থ বলে। কি বলছে, যেসব যৌগ বিগলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ অবস্থায় ধনাত্মক
ধনাত্মক ও ঋণাত্মক আয়ন দ্বারা বিদ্যুৎ পরিবহন করে তাকে তড়িৎ বিশ্লেষ্য বলে। সংজ্ঞাটা কি? যেসব যৌগ বিগলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় ধনাত্মক ও ঋণাত্মক আয়ন দ্বারা তড়িৎ পরিবহন করে তাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। এখানে তাকে না লিখে তাদের লেখাটা ভালো হবে, তাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। যেমন দ্রবীভূত সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, তারপর আর উদাহরণ কি দেওয়া যায়, যে জলীয় অ্যাসিড বা ক্ষারের দ্রবণ। তাহলে গলিত সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, জলীয় অ্যাসিড ও ক্ষারের দ্রবণ, এগুলো হচ্ছে সব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এখন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এরা ধনাত্মক আয়ন সৃষ্টি করতে পারে, ধনাত্মক ও ঋণাত্মক উভয় আয়ন সৃষ্টি করতে পারে। তারপরে অ্যানোডে জারণ, এই ক্ষেত্রে অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ ঘটবে, আমরা এটা একটু পরে চিত্রের মাধ্যমে দেখব। তারপরে উভয় অবস্থায় উত্তপ্ত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। আর বলা যায় যে সব ক্ষেত্রে ফ্যারাডের সূত্র প্রযোজ্য। হ্যাঁ, এই তড়িৎ বিশ্লেষণের পদার্থগুলোর সবগুলোর ক্ষেত্রে ফ্যারাডের সূত্রটা প্রযোজ্য হবে। এরপরে আমরা আলোচনা করব তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণটা কি? তড়িৎ বিশ্লেষণ একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, মানে যেসব যৌগ বিগলিত বা দ্রবীভূত অবস্থায় ধনাত্মক ও ঋণাত্মক আয়ন দ্বারা বিদ্যুৎ পরিবহন করে তাদের তড়িৎ বিশ্লেষ্য বলে। এখন আসি তড়িৎ বিশ্লেষণটা কি। তড়িৎ বিশ্লেষণ হচ্ছে বিগলিত আয়নিক যৌগ বা পানিতে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষণের মধ্যে যে রাসায়নিক পরিবর্তন ঘটে সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তাহলে বিগলিত আয়নিক যৌগ বা পানিতে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষণের মধ্যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যে রাসায়নিক পরিবর্তন ঘটে তাকে তড়িৎ বিশ্লেষণ বলে। তাহলে এই সংজ্ঞা আর এই সংজ্ঞার মধ্যে ডিফারেন্স কোথায়? এটা বলছে বিগলিত আয়নিক যৌগ বা পানিতে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যে রাসায়নিক পরিবর্তন ঘটে তাকে তড়িৎ বিশ্লেষণ বলে। তড়িৎ বিশ্লেষ্য আর বিশ্লেষণ সংজ্ঞা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। তড়িৎ বিশ্লেষণ হচ্ছে যেসব যৌগ বিগলিত বা দ্রবীভূত অবস্থায় ধনাত্মক ও ঋণাত্মক আয়ন দ্বারা বিদ্যুৎ পরিবহন করে তাদের তড়িৎ বিশ্লেষ্য বলে। আর তড়িৎ বিশ্লেষণটা কি? বিগলিত আয়নিক যৌগ বা পানিতে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যে রাসায়নিক পরিবর্তন ঘটে। এখানে এক প্রকার রাসায়নিক পরিবর্তন ঘটবে, যেটা আমরা একটু পরে বিক্রিয়ার মাধ্যমে দেখব। রাসায়নিক পরিবর্তন ঘটে তাকে তড়িৎ বিশ্লেষণ বলে। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণ এখানে আমরা আরেকটা জিনিস পড়ে রাখি, একটু পরে আমরা এটা পাত্রের মাধ্যমে একটা বিক্রিয়া করে দেখব। সেটা হচ্ছে তড়িৎদ্বার। এই সংজ্ঞাগুলো আপনাদের পরীক্ষায় আসার মতো। তড়িৎদ্বার কি? তড়িৎ বিশ্লেষণের সময়
যে ধাতব না, তড়িৎ বিশ্লেষণের সময় যে ধাতব ও অধাতব বা অধাতব দণ্ডের মধ্য দিয়ে তড়িৎ দণ্ডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহিত হয়ে বর্তনী সচল রাখে তাকে তড়িৎদ্বার বলে। তাহলে তড়িৎদ্বারটা কি? তড়িৎ বিশ্লেষণের সময় যে ধাতব অথবা অধাতব, এখানে ধাতব ও অধাতব উভয় প্রকার দণ্ড ব্যবহৃত হতে পারে, তো প্রয়োজন অনুসারে সেটা নিতে হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে ধাতব দণ্ডটাই বেশি ব্যবহার করা হয়। তাহলে তড়িৎ বিশ্লেষণের সময় যে ধাতব দণ্ডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়ে বর্তনী সচল রাখে তাকে তড়িৎদ্বার বলে। তাহলে এখানে এক প্রকার ধাতব দণ্ড ব্যবহার করতে হয়, তড়িৎ পরিবহনের সময় এক প্রকার ধাতব দণ্ড ব্যবহার করতে হয়, যেটা আমাদের বিদ্যুৎ প্রবাহিত হয়ে বর্তনীকে সচল রাখে। এই যে বিদ্যুৎ প্রবাহিত হয়ে বর্তনীকে সচল রাখে যে ধাতব দণ্ড, ওটাকে আমরা বলবো হচ্ছে তড়িৎদ্বার। ঠিক আছে, তড়িৎদ্বার। হ্যাঁ, এখন আমরা একটু চিত্রের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করব। এবার আসি তড়িৎ বিশ্লেষণের কৌশল। তড়িৎ বিশ্লেষণের কৌশল, তড়িৎ বিশ্লেষণ করার জন্য প্রথমে আমরা একটা কাঁচের পাত্র নিব। এই কাঁচের পাত্রের মধ্যে আমরা একটা দ্রবণ ব্যবহার করব, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, NaCl এর দ্রবণ, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। এখন এই সোডিয়াম ক্লোরাইডের দ্রবণটা এই পাত্রের মধ্যে আয়নিত অবস্থায় থাকবে, অর্থাৎ এখানে সোডিয়াম ক্লোরাইডকে আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে সোডিয়াম ক্লোরাইডকে বিশ্লেষণ করলে পাওয়া যাবে Na+Cl-, দুইটা আয়ন পাবো, একটা ধনাত্মক আয়ন, একটা ঋণাত্মক আয়ন। তো এখানে সোডিয়াম ক্লোরাইডের যে দ্রবণটা ব্যবহার করছি, এই দ্রবণের মধ্যে থাকবে অসংখ্য পরিমাণ Na+ আর Cl-, Na+Cl-, অসংখ্য পরিমাণ Na+Cl-, অধিক পরিমাণে থাকবে। এখন এই পাত্রের মধ্যে আমরা দুটো তড়িৎদ্বার নেব, এটাকে বলা হচ্ছে তড়িৎদ্বার, এটাকে বলা হচ্ছে তড়িৎদ্বার। একটু আগে আমরা যে পড়ে আসলাম সংজ্ঞা তড়িৎদ্বার, যে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার জন্য বর্তনীকে সচল রাখে, এই দুটাকে বলা হচ্ছে তড়িৎদ্বার। এই তড়িৎদ্বারে দুইটা নাম আছে, একটা হচ্ছে অ্যানোড তড়িৎদ্বার, একটা হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার। তো এই তড়িৎদ্বারটাকে আমরা যদি একটা তার দ্বারা সংযুক্ত করে দেই, তাহলে এই পাশেরটা হচ্ছে অ্যানোড, অ্যানোড তড়িৎদ্বার, আর এটাকে ধরবো ক্যাথোড তড়িৎদ্বার, ক্যাথোড। তাহলে এই পাশেরটা হচ্ছে আমার নেগেটিভ, এই পাশেরটা হচ্ছে পজিটিভ। তাহলে অ্যানোডে এই ক্ষেত্রে আমরা আরও দুইটা জিনিস মুখস্থ রাখবো। অ্যানোডে সবসময় ঘটবে জারণ, আর ক্যাথোডে ঘটে বিজারণ। অ্যানোডে জারণ, এই তড়িৎদ্বারের ক্ষেত্রে আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে অ্যানোডে জারণ আর ক্যাথোডে ঘটবে বিজারণ। অ্যানোডে ঘটবে জারণ বিক্রিয়া, অ্যানোড হচ্ছে জারণ বিক্রিয়া, আর ক্যাথোডে ঘটে বিজারণ বিক্রিয়া, ক্যাথোডে ঘটবে বিজারণ বিক্রিয়া। তাহলে এখানে যে দুইটা তড়িৎদ্বার আমরা নিছি, একটা হচ্ছে অ্যানোড তড়িৎদ্বার
একটা হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার। অ্যানোড তড়িৎদ্বারটাকে বলা হচ্ছে পজিটিভ পজিটিভ, আর ক্যাথোডটা হচ্ছে নেগেটিভ। অ্যানোড তড়িৎদ্বারটা হচ্ছে পজিটিভ আর ক্যাথোডটা হচ্ছে নেগেটিভ তড়িৎদ্বার। এখন এখানে পজিটিভ সবসময় দ্রবণের নেগেটিভ প্রান্তকে আকর্ষণ করবে, আর ক্যাথোডের নেগেটিভ প্রান্ত সবসময় দ্রবণের যে নেগেটিভ আয়নটা আছে পজিটিভ আয়নটা আছে সেটাকে আকর্ষণ করবে। তাহলে অ্যানোড হচ্ছে পজিটিভ, এ আকর্ষণ করবে দ্রবণের নেগেটিভ প্রান্তকে, আর ক্যাথোড হচ্ছে নেগেটিভ, এ আকর্ষণ করবে দ্রবণের পজিটিভ প্রান্তটাকে। অর্থাৎ এখানে যে আমাদের Cl মাইনাস আছে, এই Cn মাইনাস যাই যুক্ত হবে অ্যানোড তড়িৎদ্বারে, আর Na প্লাস যাই যুক্ত হবে ক্যাথোড তড়িৎদ্বারে। তাহলে এখানে আমরা বলে দিচ্ছি আগেই যে অ্যানোডে ঘটবে জারণ বিক্রিয়া আর ক্যাথোডে ঘটবে বিজারণ বিক্রিয়া। অর্থাৎ এখানে আমরা জারণ বিক্রিয়া লিখি, অ্যানোডে জারণ বিক্রিয়া, অ্যানোডে ঘটবে জারণ বিক্রিয়া। তার মানে এখানে এই যে Cl মাইনাস বলতে আমরা এখানে কি বুঝি, যে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, অধাতুসমূহ ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ আয়নে পরিণত হয়। তাহলে এখানে ক্লোরিন যেহেতু Cl মাইনাস, তাহলে এ একটা ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাস অবস্থায় আছে। তাহলে যে ইলেকট্রনটা গ্রহণ করছিল এটাকে ত্যাগ করে দিবে, ত্যাগ করে দিলে কি হবে, একটা ইলেকট্রন ত্যাগ করে দিলে Cl ক্লোরিনে পরিণত হবে। এরকম করে দুইটা ক্লোরিন প্লাস ক্লোরিন মিলে বিক্রিয়া করবে ক্লোরিন গ্যাস। অর্থাৎ এই অ্যানোড তড়িৎদ্বারে অসংখ্য ক্লোরিন গ্যাস জমা হবে, সঞ্চিত থাকবে অসংখ্য ক্লোরিন গ্যাস। এবার আসি ক্যাথোডে বিজারণ বিক্রিয়া। ক্যাথোডে ঘটবে বিজারণ বিক্রিয়া। ক্যাথোডে ঘটবে বিজারণ বিক্রিয়া। অর্থাৎ এখানে যে Na প্লাস সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন ত্যাগ করে এ প্লাসে রূপান্তরিত হয়েছে। তো ওই সেই ত্যাগকৃত ইলেকট্রনটা এ কি করবে, গ্রহণ করে কিসে পরিণত হবে, সোডিয়ামে পরিণত হবে। অর্থাৎ সোডিয়াম ধাতু, একটা সোডিয়াম ধাতুতে পরিণত হবে। তাহলে এই তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ার কৌশল থেকে আমরা একটা সহজ জিনিস বলতে পারি যে অ্যানোডে ক্লোরিন গ্যাস সঞ্চিত হয় এবং ক্যাথোডে সোডিয়াম ধাতু জমা হয়। তাহলে এই সোডিয়ামগুলো একটা করে ইলেকট্রন গ্রহণ করে এই যে ক্যাথোডের গায়ে জমা থাকবে, ক্যাথোডের গায়ে সঞ্চিত হবে। একটা করে ক্লোরিন একটা করে ইলেকট্রন গ্রহণ করে এই ক্যাথোডের গায়ে সঞ্চিত অবস্থায় থাকবে। তো এই হচ্ছে তড়িৎ বিশ্লেষণের কৌশল। আমি আবার একটু সামারিজ করে দেই। এটা একটা কাঁচ পাত্র নিব, কাচের পাত্র। এই পাত্রের মধ্যে আমরা সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিব, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। এখন এই সোডিয়াম ক্লোরাইডের দ্রবণকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এখানে দুইটা আয়ন পাবো, সেটা হচ্ছে সোডিয়াম প্লাস, একটা হচ্ছে ক্লোরিন মাইনাস আয়ন। এই আয়ন দুটা এই পাত্রের মধ্যে অসংখ্য পরিমাণে দ্রবীভূত অবস্থায় থাকবে। এখন এই তড়িৎ পাত্রের মধ্যে আমরা দুইটা তড়িৎদ্বার প্রবেশ করাবো, একটা হচ্ছে অ্যানোড তড়িৎদ্বার, একটা হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার। তো অ্যানোড তড়িৎদ্বারটাকে ধরা হয় পজিটিভ প্রান্ত, আর ক্যাথোড তড়িৎদ্বারটাকে ধরা হয় নেগেটিভ প্রান্ত। এখন এই তড়িৎদ্বার দুইটির মধ্যে একটা তার দ্বারা ব্যাটারি দ্বারা সংযুক্ত করানো হয়। এখন এই অ্যানোড যেহেতু পজিটিভ, এই দ্রবণের নেগেটিভ প্রান্তকে আকর্ষণ করবে, অর্থাৎ দ্রবণের যে নেগেটিভ আয়নটা ছিল সেটাকে আকর্ষণ করবে। আর ক্যাথোড তড়িৎদ্বারটা যেহেতু নেগেটিভ, তাহলে দ্রবণে যে পজিটিভ তড়িৎদ্বারটা আয়নটা ছিল সেটাকে আকর্ষণ করবে। তাহলে এই দ্রবণের মধ্যে নেগেটিভ প্রান্ত হচ্ছে বা নেগেটিভ আয়ন হচ্ছে ক্লোরিন, আর পজিটিভ আয়ন হচ্ছে সোডিয়াম। তাহলে অ্যানোড যেহেতু পজিটিভ, সে নেগেটিভ আয়নকে আকর্ষণ করবে, অর্থাৎ ক্লোরিনকে আকর্ষণ করে। এই জন্য অ্যানোডে বলা হয় জারণ বিক্রিয়া। অ্যানোডে যে জারণ বিক্রিয়া ঘটে, অ্যানোডে জারণ বিক্রিয়া কি ঘটবে, ক্লোরিন যে একটা ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাসে পরিণত হয়েছিল, সেই একটা ইলেকট্রনে ত্যাগ করে ক্লোরিনে পরিণত হবে। এরকম দুইটা ক্লোরিন বিক্রিয়া করে এখানে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। কেউ যদি এই বিক্রিয়াটা একবারে করতে চান তাহলে এটা করতে হবে Cl মাইনাস, এখানে দুইটা Cl মাইনাস দুইটা ইলেকট্রন ত্যাগ করে
Cl2 মানে ক্লোরিন গ্যাসে পরিণত হবে। কেউ এই দুইটা বিক্রিয়া একসঙ্গে না করে এটা করলেও হবে। এবার আছে ক্যাথোডে বিজারণ বিক্রিয়া। ক্যাথোডে বিজারণ বিক্রিয়াটা কেমনে হবে? এইখানে ক্যাথোড সবসময় সোডিয়ামকে আকর্ষণ করবে, কারণ ক্যাথোড হচ্ছে নেগেটিভ তড়িৎদ্বার। তাহলে এই ক্যাথোড যে সোডিয়ামকে আকর্ষণ করতেছে, সেই সোডিয়াম প্লাস অবস্থায় আয়নটা দ্রবণের মধ্যে দ্রবীভূত। তাহলে এই সোডিয়াম প্লাস যে একটা ইলেকট্রন ত্যাগ করে যে সোডিয়াম প্লাসে পরিণত হয়েছিল, সেই ইলেকট্রনটাই গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে। তাহলে এই তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া কৌশলে আমরা বলতে পারি যে এখানে অ্যানোডে জমা হবে ক্লোরিন গ্যাস এবং ক্যাথোডে জমা হবে সোডিয়াম ধাতু। তাহলে এই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ করার কৌশল। তাহলে তড়িৎ বিশ্লেষণ করার কৌশল যদি পরীক্ষায় আসে, তাহলে আপনারা এইটুকু চিত্র এঁকে এইটুকু দিলে আপনাদের হয়ে যাবে। শুধু উপরের দিকে সংজ্ঞাটা একটু লিখে দিতে হবে। এটা পরিষ্কার করে দিয়ে আমরা নেক্সট টপিকে যাই। এরপরে আমাদের নেক্সট টপিক আছে ফ্যারাডের সূত্র। ফ্যারাডের দুইটা সূত্র আছে, এটা হচ্ছে প্রথম সূত্র, এটা দ্বিতীয় সূত্র। তো প্রথম সূত্রের কিছু গাণিতিক টার্ম আছে, আমি আপনাদের কয়েকটা করে দেব, বাকিগুলো আপনারা করবেন। ফ্যারাডের প্রথম সূত্র। ফ্যারাডের প্রথম সূত্রটা কি? ফ্যারাডের প্রথম সূত্র হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎদ্বার সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ, অর্থাৎ কোনো তড়িৎদ্বার সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের বা তড়িতের সমানুপাতিক। আমি সূত্রটা একটু লেখার চেষ্টা করি। সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎ দ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ অর্থাৎ কোন তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুৎ বা তড়িতের সমানুপাতিক। তাহলে সংজ্ঞাটা কি?
তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ অর্থাৎ কোনো তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুৎ বা তড়িতের সমানুপাতিক। তাহলে গাণিতিক সূত্রটা কি লিখতে পারি? গাণিতিক সূত্রটা হচ্ছে W সমানুপাতিক কিউ। কিউ হচ্ছে তড়িতের বা বিদ্যুৎ পরিমাণ, প্রবাহিত বিদ্যুতের পরিমাণ, আর ডাব্লু হচ্ছে পদার্থের পরিমাণ, দ্রবীভূত বা সঞ্চিত তড়িৎদ্বারে দ্রবীভূত বা সঞ্চিত পদার্থের পরিমাণ। এখন এই সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিয়ে আমরা এখানে লিখতে পারি জেড কিউ। এখানে জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এখানে জেডকে ধরা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। জেড ইকুয়াল টু তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। জেড ইকুয়াল টু হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা একটা সমানুপাতিক ধ্রুবক। এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এক মিনিট, আবার এখানে যে কিউ আছে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ, কিউ সমান আমরা একটা জিনিস লিখতে পারি, কিউ ইকুয়াল টু হচ্ছে আই টি। নেহক সময়ের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, একক সময়ের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। তাহলে কিউ ইকুয়াল টু লিখতে পারি আই ইন্টু টি। যদি 1 এম্পিয়ার মাত্রার বিদ্যুৎ প্রবাহ টি সেকেন্ড সময় প্রবাহিত হয়, যদি 1 এম্পিয়ার মাত্রার বিদ্যুৎ প্রবাহ টি সেকেন্ড সময় প্রবাহিত হয়, তাহলে আমরা কিউ ইকুয়াল টু লিখতে পারি আই টি। তাহলে আমাদের সম্পূর্ণ সূত্রটা অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু কি সূত্র দাঁড়াবে? জেড কিউ এর জায়গায় লিখে দেব আই ইন্টু টি। এইটা দিয়ে আমরা অনেকগুলা ম্যাথ করতে পারবো, এটা দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ সলভ করতে পারবো। তো আমরা একটা গাণিতিক ম্যাথ করব এখন এই সূত্র দিয়ে। ম্যাথটা আপনাদের বইয়ে মনে হয় আছে। আচ্ছা, তাহলে আরেকটু সামারাইজ করে দেই যে তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ অর্থাৎ কোনো তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুৎ বা তড়িতের সমানুপাতিক। অর্থাৎ এটা লিখতে পারি ডাব্লু সমানুপাতিক কিউ। ডাব্লু সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে এখানে একটা ধ্রুবক নেওয়া হয়েছে, সেটা হচ্ছে জেড। জেডকে বলা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আর কিউ সমান আমরা জানি যে আই ইন্টু টি। এটা আই হচ্ছে তড়িৎ প্রবাহ, টি হচ্ছে সময়। আই হচ্ছে তড়িৎ প্রবাহ, টি হচ্ছে সময়। আর এখানে ডাব্লিউ ইকুয়াল টু তাহলে আমরা মোট সূত্র দাঁড়াবে জেড আই টি। এবার আমরা ফ্যারাডের প্রথম সূত্রের প্রথম যে তড়িৎ বিশ্লেষণ সূত্রের যে প্রথম সূত্রটা আছে এটাকে একটু প্রমাণ করব। ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্রের প্রমাণ। ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ প্রথম সূত্রের প্রমাণ। এই প্রমাণটা একটু দেখি। একটা উদাহরণ দেই, সিলভার প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতুতে পরিণত হয়। সিলভার প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতুতে পরিণত হয়। তাহলে এখানে আমি লিখতে পারি
একটি একটি সিলভার ধাতু উৎপাদনে ইলেকট্রন লাগে একটি। অতএব এখানে কত মোল? 1 মোল। অর্থাৎ 1 মোল এজি বা সিলভার উৎপাদনে ইলেকট্রন লাগে একটি। তারপরে লিখতে পারি 1 মোল, এখানে 1 মোল ইলেকট্রন আছে। 1 মোল ইলেকট্রন এর চার্জ, কি লিখতে পারি? 1 মোল ইলেকট্রনের চার্জ। এখানে দেখেন, আমরা জানি 1 মোল ইলেকট্রনের চার্জ বা কোনো আধানের চার্জ হচ্ছে চার্জের মান হচ্ছে 1.602 ইন্টু 10 ইনভার্স 19 কুলম। এটা হচ্ছে ইলেকট্রনের আধান বা চার্জ। এখন 1 মোল ইলেকট্রনের ক্ষেত্রে এখানে আমরা অ্যাভোগাড্রোর মানটা গুণ করে দিব। অ্যাভোগাড্রোর মান হচ্ছে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এটাকে গুণ করলে আমরা পাই 96,473। এটাকে প্রায় 96,500 ধরা যায়, মোটামুটি 473 আর 500। তো এটাকেই বলা হচ্ছে 1 ফ্যারাডে। এই মানটাকেই আমরা বলবো 1 ফ্যারাডে। তাহলে এখানে কি লিখতে পারি? 1 মোল সিলভার উৎপাদনে 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। তাহলে 1 মোল সিলভার উৎপাদনে 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। মানে ফ্যারাডে ধ্রুবক, 1 মোল ইলেকট্রনের মোট চার্জের পরিমাণকে ফ্যারাডে ধ্রুবক বলা হয়। অনেক সময় আসে ফ্যারাডে ধ্রুবক কি? 1 মোল ইলেকট্রনের মোট চার্জের পরিমাণকে ফ্যারাডে ধ্রুবক ধরা হয়। তাহলে এই ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্রে যদি প্রমাণ আসে, আমরা এইটুকু প্রমাণ করে দিতে পারি। সিলভার একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতুতে পরিণত হবে। এখানে 1 মোল ইলেকট্রন, 1 মোল সিলভার ধাতু, সেটা আমরা লিখছি একটি সিলভার উৎপাদনে ইলেকট্রন লাগে। মানে এই যে একটা সিলভার ধাতু উৎপাদনে ইলেকট্রন লাগছে একটি। আবার 1 মোল, এই যে 1 মোল সিলভার উৎপাদনে ইলেকট্রন প্রয়োজন হয় আবার ওই একটি। আবার 1 মোল ইলেকট্রনের চার্জ, এই যে 1 মোল ইলেকট্রন এর চার্জ হচ্ছে, আগে ইলেকট্রনের চার্জটা লিখবো 1.602 ইন্টু 10 ইনভার্স 19 কুলম। তার সাথে অ্যাভোগাড্রোর যে সংখ্যাটা আছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, সেটাকে গুণ করে দিয়ে আমরা যে মানটা পাবো এটাকে ধরা হচ্ছে 1 ফ্যারাডে। তাহলে 1 মোল সিলভার উৎপাদনের জন্য আমার 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। এরকম করে আমরা অন্যান্য ধাতুর ক্ষেত্রে উদাহরণ দিতে পারবো। এবার আসি ফ্যারাডের যে দ্বিতীয় সূত্রটা আছে, এই দ্বিতীয় সূত্র কি বলছে? ফ্যারাডের দ্বিতীয় সূত্র, তড়িৎ বিশ্লেষণের দ্বিতীয় সূত্রটা শুধুমাত্র প্রমাণটা দেখলেই হয়ে যাবে। দ্বিতীয় সূত্রের সংজ্ঞাটা হচ্ছে এরকম, বা সূত্রটা হচ্ছে এরকম: যদি বিভিন্ন তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে একই সময় বাবদ একই পরিমাণ তড়িৎ প্রবাহিত করা হয়, তাহলে বিভিন্ন তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের ভরের পরিমাণ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক হয়। তাহলে এই সংজ্ঞাটা আমরা গাণিতিকটা আমরা শুধু দেখি, ডাব্লু সমানুপাতিক, এটাতে লেখা যাবে এম ভাগ ভি। এখানে এম কি আর ভি কি বা ডাব্লু কি? ডাব্লু হচ্ছে সঞ্চিত পদার্থ, ডাব্লু ইকুয়াল লিখতে পারি সঞ্চিত পদার্থ। আর এম হচ্ছে পারমাণবিক
ভর, আর ভি হচ্ছে চার্জ, ভি হচ্ছে চার্জ। তাহলে সংজ্ঞা অনুযায়ী কি বলছে, যদি বিভিন্ন তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে একই সময় বাবদ একই পরিমাণ তড়িৎ প্রবাহিত করা হয় তাহলে বিভিন্ন তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। তাহলে ডাব্লু সমানুপাতিক এম ভাগ ভি। তাহলে এটাকে আমরা যদি সমানুপাতিক চিহ্ন তুলে দেই তাহলে আমরা লিখতে পারি ডাব্লু ইকুয়াল টু কে ইন্টু এম ভাগ ভি। এখানে কে হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে এটাকে যদি আমরা এক পাশে নিয়ে আসি, ডাব্লু ইকুয়াল টু, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এটা ভাগ হয়ে যাবে এম ভাগ ভি, ইকুয়াল টু থাকবে কে। তাহলে এটাকে আমরা গাণিতিকভাবে কীরকম করে লিখতে পারি, অতএব ডাব্লু ওয়ান ভাগ এম ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু ডাব্লিউ টু এম টু ভাগ ভি টু। এই হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্রের প্রমাণ। ফ্যারাডের দ্বিতীয় সূত্র আসলে আমরা এই পর্যন্ত সূত্রটা লিখে তার গাণিতিক অংশটা এটুক দিলেই আমাদের হয়ে যাবে। আপনাদের বইয়ে 3টা পাত্র দিয়ে এই বিক্রিয়াটা করে দেখানো হয়েছে বা সূত্রটা প্রমাণ করে দেখানো হয়েছে, ওই পাত্র 3টা আমাদের দরকার হবে না। এবার আমরা একটা ম্যাথ সলভ করব, ফ্যারাডের প্রথম সূত্র দিয়ে একটা ম্যাথ সলভ করব। গলিত অ্যালুমিনা গলিত অ্যালুমিনা, গলিত অ্যালুমিনা এটা হচ্ছে অ্যালুমিনার সংকেত থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে 50 গ্রাম অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করতে কত কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন। হবে। গলিত অ্যালুমিনার সংকেত হচ্ছে Al2O3 থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে 50 গ্রাম অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করতে কত কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা আগে সংশ্লিষ্ট বিক্রিয়াটা করব। সংশ্লিষ্ট বিক্রিয়াটা কি, এখানে আছে অ্যালুমিনিয়াম ধাতু। এই অ্যালুমিনিয়াম কি করবে, 3টা ইলেকট্রন ত্যাগ করবে। অ্যালুমিনিয়াম সবসময় 3টা ইলেকট্রন ত্যাগ করে বা 3টা ইলেকট্রন গ্রহণ করে, ত্যাগকৃত 3টা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হবে। এই হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু। তাহলে এখানে কত মোল অ্যালুমিনিয়াম আয়ন, 1 মোল। এখানে 1 মোল অ্যালুমিনিয়াম আয়ন, এখানে 3 মোল ইলেকট্রন, 1 মোল হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু। এই হচ্ছে বিক্রিয়া। তাহলে এখানে আমরা বলতে পারি কি, ওই একটু আগে যে প্রমাণটা করলাম যে একটা ইলেকট্রন ত্যাগ করে 1 ফ্যারাডে হইতো, তাহলে এখানে যেহেতু 3টা ইলেকট্রন ত্যাগ করছে তাহলে এখানে হবে 3 ফ্যারাডে। 2টা ইলেকট্রন ত্যাগ করলে হবে 2 ফ্যারাডে। যেহেতু এখানে 3 মোল ইলেকট্রন ত্যাগ করছে তাহলে এখানে হবে 3 ফ্যারাডে। FARADY 3 ফ্যারাডেস। তাহলে সমীকরণ অনুযায়ী আমরা কি লিখতে পারি যে 1 মোল বা 27 গ্রাম ধাতু, 27 গ্রাম অ্যালুমিনিয়াম ধাতু
নিষ্কাশনে 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 3 ফ্যারাডে বিদ্যুৎ খরচ হয়। তাহলে এখানে গাণিতিকভাবে লিখতে পারি যে 27 গ্রাম অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে বিদ্যুৎ প্রয়োজন 3 × 96,500 কুলম। অতএব ঐকিক নিয়মের মতো 1 গ্রাম অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে বিদ্যুৎ প্রয়োজন বা বিদ্যুৎ খরচ হবে 3 × 96,500 ভাগ 27 কুলম। অতএব এখানে ছিল কতটুকু? 50 গ্রাম। তাহলে 50 গ্রাম অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে বিদ্যুৎ প্রয়োজন 3 × 96,500 ইন্টু 50 ভাগ 27। তাহলে এটা হিসাব করলে কত আসে? হিসাব করলে আসবে 536,111 কুলম। 536,111 কুলম। আচ্ছা, এই হচ্ছে তা একটা উদাহরণ। এরকম করে উদাহরণ 2, 3 এই উদাহরণগুলো আপনাদের বইয়ে আছে, এগুলো করে ফেলবেন। যদিও অঙ্ক খুব একটা আপনাদের পরীক্ষায় আসে না, তারপরেও এগুলো একটু করে রাখবেন। আচ্ছা, এবার আমরা যাব তড়িৎ প্রলেপন। এরপরে আপনাদের টপিক আছে তড়িৎ প্রলেপন। তড়িৎ প্রলেপন এর ইংরেজি নাম হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। তড়িৎ প্রলেপন বা ইলেকট্রন প্লেটিং কি? তড়িৎ প্রলেপন হচ্ছে একটা ধাতুর উপর অন্য একটা ধাতুর প্রলেপ বা আস্তরণ দেওয়াকে তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং বলা হয়। এই তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং দেওয়া হয় একটা কম সক্রিয় ধাতুর উপর অধিক সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়। কম সক্রিয় ধাতুর উপর অধিক সক্রিয় ধাতু প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে তড়িৎ প্রলেপন বলা হয়। আমরা সহজ কথায় পড়বো, কোনো ধাতুর উপর অন্য কোনো ধাতুর পাতলা আবরণ দেওয়ার প্রক্রিয়াকে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন বলা হয়। এই তড়িৎ প্রলেপন আমরা একটা ধাতুর মধ্যে একটা ধাতুর কেন দেই? এক নম্বর কারণ হচ্ছে ধাতুর ক্ষয়রোধ করা, 2 নম্বর কারণ হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি করা। এখন এই ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন কিভাবে দেওয়া হয়, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা এটা একটু চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করব। আবার একটা পাত্র নিলাম, এখানে প্রশ্ন হচ্ছে লোহার চামচের উপর নিকেল ধাতুর প্রলেপন। লোহার তৈরি ধাতুর উপর লোহার তৈরি চামচের উপর নিকেল ধাতুর প্রলেপ দেব। এটা হচ্ছে চামচ, লোহার তৈরি চামচের উপর নিকেল ধাতুর প্রলেপ। তাহলে এখানে একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে থাকবে নিকেল সালফেটের দ্রবণ। এটা হচ্ছে
নিকেল SO4 এর দ্রবণ, নিকেল সালফেটের দ্রবণ। তাহলে নিকেল সালফেটের দ্রবণের মধ্যে কি কি থাকবে? নিকেল, এপাশে লিখি, নিকেল সালফেটকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এখানে পাবো নিকেল প্লাস, নিকেল 2 প্লাস প্লাস SO4 2 মাইনাস। তাহলে এই দ্রবণের মধ্যে অসংখ্য পরিমাণ নিকেল 2 প্লাস আর SO4 2 মাইনাস থাকবে, নিকেল 2 প্লাস আর SO4 2 মাইনাস। এখন এর মধ্যে একটা তড়িৎদ্বার প্রবেশ করানো হবে, এটা হচ্ছে একটা তড়িৎদ্বার। এই তড়িৎদ্বারটা হবে একটা নিকেল দণ্ড, নিকেল দণ্ড, যেটাকে আমরা বলবো অ্যানোড, অ্যানোড তড়িৎদ্বার। এটা হবে একটা নিকেল দণ্ড, নিকেল দণ্ড। অ্যানোড তড়িৎদ্বারটা হবে একটা নিকেল দণ্ড। আর এই পাশে আমরা একটা লোহার তৈরি চামচ দেব, লোহার তৈরি একটা চামচ, লোহার চামচ। এবার সেটা লোহার চামচ দিলাম। এই লোহার চামচে এটাকে ধরবো হচ্ছে ক্যাথোড, লোহার তৈরি চামচটা হবে ক্যাথোড, এটা হচ্ছে ক্যাথোড। এখন এটাকে আমরা একটা তার দ্বারা সংযুক্ত করে দেব। এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। তাহলে অ্যানোডে হচ্ছে পজিটিভ প্রান্ত, ক্যাথোড হচ্ছে নেগেটিভ প্রান্ত। তাহলে অ্যানোডে কি হয়? অ্যানোডে ঘটে জারণ। তার মানে এটা যেহেতু পজিটিভ প্রান্ত, তাহলে যে সালফেট আয়নটা আছে এই সালফেট আয়নটা আকৃষ্ট হবে অ্যানোডের দিকে, আর যে নিকেল 2 প্লাস আয়নটা আছে এইটা আকৃষ্ট হবে ক্যাথোডের দিকে, ক্যাথোডের দিকে। এখন অ্যানোডে কি বিক্রিয়া হয় আমরা সকলে জানি, অ্যানোডে ঘটে জারণ বিক্রিয়া। অ্যানোডে ঘটে কি? অ্যানোডে ঘটবে জারণ বিক্রিয়া। অ্যানোডে হচ্ছে জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়াটা কি হবে? অ্যানোডে যে জারণ বিক্রিয়াটা ঘটবে, জারণ বিক্রিয়াটা হচ্ছে নিকেল দুইটা ইলেকট্রন যে ত্যাগ করছে, ত্যাগ করে যে 2 প্লাসে পরিণত হয়েছে, এই নিকেলের ত্যাগকৃত দুইটা ইলেকট্রন নিকেল গ্রহণ করে নিকেল ধাতুতে পরিণত হবে, নিকেল ধাতুতে পরিণত হবে। আর ক্যাথোডে ঘটে বিজারণ বিক্রিয়া। ক্যাথোডে ঘটবে বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়ায় কি হয়? বিজারণ বিক্রিয়ায় ওই যে নিকেল, সরি এটা একটু ভুল হয়েছে, জারণ বিক্রিয়াটা হবে অ্যানোডে যে জারণ বিক্রিয়া, এইখানকার যে নিকেল দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে নিকেল 2 প্লাসে পরিণত হয়, নিকেল দুইটা ইলেকট্রন ত্যাগ করে নিকেল 2 প্লাসে পরিণত হবে। ওই যে নিকেল দুইটা ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করে 2 প্লাসে পরিণত হলো, ওই ত্যাগকৃত দুইটা ইলেকট্রন আবার গ্রহণ করবে, গ্রহণ করে নিকেল ধাতুতে পরিণত হবে, এটা হচ্ছে নিকেল ধাতু। এখন এই নিকেল দুইটা ইলেকট্রন গ্রহণ করার পর এইখানে এই যে চামচ আছে, এই চামচের গায়ে এভাবে আস্তরণ সৃষ্টি করবে, এভাবে আস্তরণ সৃষ্টি করবে, এভাবে একটা করে নিকেল দুইটা করে ইলেকট্রন গ্রহণ করবে, আবার এই নিকেল দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে এখানে এই চামচের গায়ে আস্তরণ সৃষ্টি করবে। আস্তরণ সৃষ্টি করলে এখানে এই চামচের গায়ে নিকেলগুলো সঞ্চিত অবস্থায় থাকবে এবং চামচের সাথে রিয়াকশন করে নিকেলের প্রলেপ এখানে তৈরি করবে। তাহলে এই হচ্ছে লোহার চামচের উপর নিকেল ধাতুর প্রলেপ। তাহলে অ্যানোডে ক্যাথোডে যে বিজারণ বিক্রিয়া ঘটবে, এই বিজারণ বিক্রিয়ায় নিকেল ধাতু দুইটা ইলেকট্রন গ্রহণ করে নিকেল ধাতুতে পরিণত হয়, চামচের গায়ে প্রলেপ সৃষ্টি করবে।
তাহলে এই হচ্ছে লোহার তৈরি চামচের উপর নিকেল ধাতুর প্রলেপ। এখানে লোহার তৈরি চামচের উপর কপারের প্রলেপ দিতে পারে, জিঙ্কের প্রলেপ দিতে পারে। তো যেই দিক আমরা শুধু ওই নিকেলের জায়গায় কপার অথবা জিঙ্ক এই মৌলগুলো যুক্ত করে দেব, দিয়ে এখানে যা রিয়েকশন আসবে সেটা করে দেখাবো, তাহলে আমাদের ইলেকট্রোপ্লেটিং হয়ে যাবে। বা ইলেকট্রোপ্লেটিংয়ের বর্ণনা এটা খুবই ইম্পর্টেন্ট, সবাই পড়বেন। কারণ ইলেকট্রোপ্লেটিং কেন করা হয়? ইলেকট্রোপ্লেটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে উজ্জ্বলতা বাড়ানো, ধাতুর ক্ষয়রোধ করা, আর মরিচা যাতে না পড়ে, মরিচা থেকে লোহার তৈরি যে জিনিসগুলো আছে এগুলোকে রক্ষা করা। আচ্ছা, গ্যালভানাইজিংটা কি? গ্যালভানাইজিং হচ্ছে লোহার তৈরি জিনিসের উপর যদি জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, জিঙ্কের প্রলেপ দেওয়া হলে সেটাকে বলা হয় গ্যালভানাইজিং। আর টিনের প্রলেপ দেওয়াটাকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। তো আপনাদের এই হচ্ছে এই অধ্যায়ের আলোচ্য বিষয়। আমি মোটামুটি সবগুলো একটু আলোচনা করে দিয়েছি, আপনারা যেগুলো আছে বই থেকে একটু পড়ে নেবেন, আর গাণিতিক কয়েকটা ট্রাম আছে এগুলো একটু সবাই করে নেবেন। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।